আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আহমেদ বাওয়ানী একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি প্রথমেই আমাদের আহমেদ বাওয়ানী একাডেমির শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এখনো পর্যন্ত তোমাদের পড়াশোনার দিকটা বিবেচনা রেখে এখনো পর্যন্ত অনলাইন ক্লাসের ধারা অব্যাহত রেখেছেন এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দরা নিরলসভাবে পরিশ্রম করে এই ক্লাসগুলো নিয়ে যাচ্ছেন। তো সেই সুবাদে তোমাদের আসলে বলা যে তোমরা আসলে এই ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে এবং তোমার আশেপাশে বন্ধুদের ক্লাসটা শেয়ার করে দেবে যাতে ওরা বেশি বেশি দেখে এবং দেখে যেন একটু হলেও তোমাদের উপকার হয়। যদি তোমাদের এতে সামান্য উপকার হয়, আমার কষ্টটা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দরা যে নিরসভাবে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছে তাদের কষ্টটা আসলে সার্থক হবে। তো আজকে আমি ক্লাসটা নেব আসলে অ্যাসাইনমেন্টের উপরে। গতকালকে তোমাদের একটা ক্লাস নেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্টের উপরে, তা বাকি যে সৃজনশীলটা আছে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তার আলোকে আমি আজকে ক্লাসটি নেব। তো দেখো, বোর্ডে একটি সৃজনশীল লিখে দেওয়া হয়েছে। কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3 সমস্ত 3-এর 1 ঘন্টায় 52 সমস্ত 2-এর 1 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছালো। মানে এখানে আমিন যাচ্ছে 4 ঘন্টায় 50 কিলোমিটার এবং সজল যাচ্ছে 3 সমস্ত 3-এর 1 মানে 3.5 ঘন্টায় যাচ্ছে সে 52 কিলোমিটার পথ। তারপরে কি লেখা আছে, ব্যবসায়ী তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করা হলো। তো ক নম্বরে বলা হয়েছে সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। তো সজল 3.5 ঘন্টায় গিয়েছিল কত, 52 কিলোমিটার। ঘন্টায় গতিবেগ মানে হচ্ছে যে 1 ঘন্টায় আসলে সজল কত কিলোমিটার পথ অতিক্রম করে সেটা আমাদের বের করতে হবে। তা আমরা সমাধানটা দেখি, চলো। এখানে আমরা সমস্তটা ভাঙিয়ে নেব। তো সমস্ত ভাঙানোর নিয়মটা আমরা সবাই জানি। পূর্ণ সংখ্যার সাথে আমরা হর গুণ করে লব যেটা আছে সেটা যোগ করে দেব। আচ্ছা, তাহলে সজল 3 সমস্ত 2-এর 1 বা এটা সমস্ত ভাঙালে কি হবে, 3 দুগুণে 6, তার সাথে লব যোগ করে দিলে 7। এত ঘন্টায় যায় কত কিলোমিটার পথ, 52 কিলোমিটার পথ। 52 বা এটাকে আমরা সমস্ত ভাঙায় নেব। 105 হয় না। আর সমস্ত ভাঙানোর নিয়মটা আমরা সবাই জানি। সুতরাং সজল 1 ঘন্টায় যাবে কত, যেহেতু ঘন্টায় বলেছে, দেখো ডান পাশে যে ভগ্নাংশটা ছিল সেটা থাকবে। এখন আমরা ভাগ করে দেব, বা এটা তোমরা ভাগ না করে গুণ চিহ্ন দিয়ে হরটাকে লব, লবটাকে হর লিখলেও আমরা পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ভাগ দিয়ে বুঝাচ্ছি। এখন আমরা এটাকে গুণ দিয়ে হরকে লব লিখবো, লবকে হর বানাবো। কি হচ্ছে, 2 কাটা যাবে, মানে লব 2 হর 2 ভাগ করলে 1 হয়, কিন্তু এটা কেটে দেখাবো না। 7 দিয়ে 105কে ভাগ করে দিলে কত হবে দেখো তো, 7 একে 7, 5 7 35, তার মানে 15 কিলোমিটার। তার মানে সজল 1 ঘন্টা যাচ্ছে 15 কিলোমিটার পথ। সুতরাং সজল 1 ঘন্টায় 15 কিলোমিটার পথ অতিক্রম করে।
নম্বরে বলা হয়েছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। তো আমরা তো ক নম্বরে সজলেরটা বের করেছি, যেহেতু গতিবেগের অনুপাত বের করতে বলা হয়েছে, এখন আমাদের খ নম্বরে বের করতে হবে আমিনের। তো আমিনেরটা বের করার আগে আমরা লিখে নেব ক নং হতে পাই সজলের গতিবেগটা লিখে নেব। খ নম্বর, যেহেতু সজলেরটা আমাদের ক নম্বরে বের হয়েছে তাই আমরা লিখে নেব ক নং হতে পাই বা ক নং হতে প্রাপ্ত, একই কথা, সজল 1 ঘন্টায় অতিক্রম করে 15 কিলোমিটার পথ। বাদ এখন আমরা বের করব আমিনের। আচ্ছা, আমিন উদ্দীপকে কি দেওয়া আছে? আমিন 4 ঘন্টা যায় 50 কিলোমিটার। সুতরাং আমিন 1 ঘন্টা যাবে কত? ভাগ করে দেব। আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটাকাটি করা যায়, তাই না? 2 দিয়ে যদি 4কে ভাগ করে দেই 2 হবে, 2 দিয়ে 50কে ভাগ করে দিলে 25 হবে, এটা এইভাবে রেখে দিই। আচ্ছা, যেহেতু আমাদের গতিবেগের অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব এখন আমিন ও সজলের গতিবেগের অনুপাত। দেখো, আমিনের গতিবেগের অনুপাত, গতিবেগ বের হয়েছিল, মানে 1 ঘন্টায় গিয়েছিল এত কিলোমিটার পথ, এবং সজল 1 ঘন্টায় গিয়েছিল 15 কিলোমিটার পথ। সেটাকে আমাদের অনুপাতে বের করতে হবে। তো আমি লিখলাম আমিন ও সজলের গতিবেগের অনুপাত। আমিনেরটা ফার্স্টে লিখবো, যেহেতু আমিনের নামটা আগেই লিখেছি, তারপরে সজলের। এখন দেখো, এখানে প্রথম আমিনের যে গতিবেগ, সেখানে তোমার হর আছে 2। তা আমি উভয় পক্ষে, মানে দুইটা অনুপাতকে যদি 2 দিয়ে গুণ করে দেই, 2 দিয়ে গুণ করে দেব। কেন করব? আর নিচের হরটাকে বাদ দেওয়ার জন্য। 2 দিয়ে ভাগ যাবে, কাটা যায়, 25/15, 25 অনুপাত 15 থাকে। আবার দেখো, 25কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি এবং 15কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5 দিয়ে যদি ভাগ করে দিই কি হবে? 5 × 5 = 25, আর এটা 5 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15। সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত 5:3। গ নাম্বার প্রশ্নটা বলেছে আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো, এবং সেটা কোথা থেকে? দেখো, এখানে উদ্দীপকে কি বলা হয়েছে? তাদের গতিবেগের অনুপাতে ভাগ করে দিতে হবে। তো তাদের গতিবেগটা বের হয়েছিল কি? 5:3। আচ্ছা, তো গ নাম্বারে আমরা প্রথমেই লিখে নেব, যেহেতু গতিবেগের অনুপাতে আমাদের এই টাকাটা ভাগ করে দিতে হবে, এবং
2,20,000 টাকা বিনিয়োগ করেছে, সেই ক্ষেত্রে আমাদের ছিল কত, লাভ ছিল কত, 10%। 10% লাভ মানে কি, এবং এটা লভ্যাংশ থেকে বলেছে, সে তো বিনিয়োগ করেছে 2 লক্ষ, তারা দুজনে মিলে বিনিয়োগ করেছে 2,20,000 টাকা, এবং বিনিয়োগ করার পর এই 10% লাভে যে টাকাটা তাদের লাভ হয়েছে, সেই টাকা থেকে কিন্তু দুজনের গতিবেগের অনুপাতে ভাগ করে দিতে হবে। তো প্রথমে আমাদের কাজ করে নিতে হবে কি, যে বিনিয়োগ করা হয়েছে সেটা আগে লিখে নেই, বা আমরা লিখতে পারি 10% যেহেতু লাভ হয়েছে, তার মানে 100 টাকা লাভ হয়েছে কত, 10 টাকা। তো এইভাবে 1 টাকায় কত এবং 2,20,000 টাকায় আসলে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করব। তোমরা আবার খেয়াল করো, উদ্দীপকটা খেয়াল করো, কেন আমি লিখেছি 100 টাকায় লাভ হয় 10 টাকা, কারণ উদ্দীপকে বলা হয়েছে 10% লাভ পেলে, সেই কারণেই কিন্তু লেখা আসলে যে 100 টাকা লাভ হয়েছে 10 টাকা। তো 100 টাকায় যদি 10 টাকা লাভ হয়, 1 টাকা হবে কত, আরো কম হবে, এবং তারা মোট কত টাকা বিনিয়োগ করেছিল, 2,20,000 টাকা। তাহলে 2,20,000 টাকা আসলে কত টাকা লাভ বেড়েছে সেটা আমরা বের করব। সুতরাং তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখো হিসাবটা ঠিক আছে কিনা। তা তার মানে ওদের দুজনের ব্যবসায় লাভ হয়েছে কত টাকা, 22,000 টাকা। এই 22,000 টাকাই আমরা তাদের গতিবেগের অনুপাতে কি করে দেব, দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। তো তাদের গতিবেগটা বের হয়েছিল কি, খতে আমরা পেয়েছিলাম, লিখে নেই, খ নং হতে প্রাপ্ত আমিন সজলের কত ছিল, 5:3 ছিল। এখন আমরা অনুপাতের যোগফল বের করব। কত বের হয়েছে, 8। ও 5:6 বের হয়েছিল না, এটা কতে। আচ্ছা, খ নাম্বারে আমাদের অনুপাতটা কি বের হয়েছিল, 25:30 মেবি। তো 5 দিয়ে ভাগ করে দিলে তো 6 হবে, 6 তাহলে যোগ 11। তোমরা ক্ষয়ের ভাগটা একটু দেখে নিও, শেষে 25:30 বের হয়েছিল, 5 দিয়ে ভাগ করে দিলে কি হবে, অনুপাত 5 দিয়ে ভাগ করে দিলে 5:6 হবে। সুতরাং আমিন পেল আমিন পাবে কত, মোট লাভ হয়েছে কত টাকা, 22,000 টাকা। এই 22,000 টাকা এর আর অনুপাত দুটির যোগফল বের হয়েছে কত, 11। 11 এর 5,
তোমরা একটু দেখো হিসাবটা ঠিক আছে কিনা। এবং সজল পাবে এই 22,000-এর 11/6। এই ধরনের অঙ্ক তোমরা করেছো ক্লাসে। এটা কিভাবে বের হলো? 22,000-কে আমি 11 দিয়ে ভাগ করে দিলে কি হয়? 2,000। 2,000-কে 5 দিয়ে গুণ করে দিলে 10,000 হবে। ঠিক সজল যেটা পাবে সেটা 22,000-কে 11 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু আমাদের হর আছে 11, ভাগ করে দিলে 6 দিয়ে গুণ করে দিলাম, 12,000 টাকা বের হলো। আমাদের বলা হয়েছে কি আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। সুতরাং আমিন পেয়েছে 10,000 টাকা, সজল পেয়েছে 12,000 টাকা। আচ্ছা, এরপর আমি সংক্ষিপ্ত 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি প্রশ্নগুলো লিখব না, যেহেতু তোমরা প্রশ্নটা অলরেডি পেয়ে গিয়েছো হাতে। তো এই সংক্ষিপ্ত প্রশ্নের 6 নম্বর কোশ্চেনটা, জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে 4 চক্কর দেন, মানে বাগানের চারপাশে সে 4 বার ঘুরেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্যটা কি হবে? বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। প্রস্থ যা থাকবে তার দ্বিগুণ হবে দৈর্ঘ্য, কিন্তু এখানে দেওয়া আছে কি দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তো দৈর্ঘ্য 120 মিটার মানে হচ্ছে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেব। কারণ দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে কত? 120 মিটার, কিন্তু এর আগেই বলা হয়েছে কি দৈর্ঘ্য হবে কি প্রস্থ যা আছে তার দ্বিগুণ। তার মানে প্রস্থটা কি হবে? দৈর্ঘ্য যা আছে তার অর্ধেক। তো সেই কারণে এটা 6 নং এবং দেওয়া আছে, লিখে নেই। দৈর্ঘ্য আছে কত? 120, তাহলে প্রস্থ কি হবে? 120-কে 2 দিয়ে ভাগ করে দেব, কত হলো? 60। তো প্রস্থ যদি 60 হয়, এর আগে তো বলেছে যে দৈর্ঘ্যটা কি হবে? প্রস্থ যা আছে তার দ্বিগুণ। তাহলে প্রস্থ 60 হলে 60-কে 2 দিয়ে গুণ করে দিলে কি হয়? 120 হয়, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 120, এবং দৈর্ঘ্য 120 দেওয়া আছে বলে আমাদের প্রস্থটা বের করার সময় 2 দিয়ে ভাগ করতে হলো। আচ্ছা, যেহেতু এখানে আরেকটা কথা বলে নেই যে আমিন সাহেব কি বলেছে যে 4 পাশে ঘুরে বাগানটির। তো 4 পাশে বলতে আসলে আমরা বাগানের পরিসীমা বুঝি। তো বাগানের পরিসীমা সূত্রটা আমরা জানি কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং সে কিন্তু একবার ঘুরে না, সে কয়বার ঘুরে? 4 বার। তো প্রথমে আমরা আগে বাগানের পরিসীমাটা বের করে নেই। আমরা জানি পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত? 120, প্রস্থ হচ্ছে 60। আর পরিসীমার একক কি হবে? বর্গ তো হবেই না, ক্ষেত্রফলের সময় শুধু বর্গ হবে, এই জন্য আমরা মিটার লিখলাম।
360 মিটার। পরিসীমা বের হয়েছে 360, তার মানে একবার ঘুরে একবার চক্কর দেন কত কিলোমিটার, কত মিটার, 360 মিটার। যেহেতু 4 বার সে যাচ্ছেন, আমি অঙ্কটা একটু ভেঙেই করালাম তোমাদের, চাইলে আমি এক লাইনে লিখে দিতে পারতাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। আসলে তা 4 দিয়ে গুণ করে দেব, এত মিটার। সাত নাম্বারটা বলা হয়, 7 নম্বরে যেটা আছে প্রশ্নে, যে অনু তার খাতায় একটি সামান্তরিকটি মেপে দেখলো যে এর ভূমি হচ্ছে 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4.25 সেন্টিমিটার। তাহলে অনুর আকার সামান্তরিকটি ক্ষেত্রফল কি নির্ণয় করতে বলা হয়েছে। তো সামান্তরিকের নির্ণয়ের সূত্রটা আমরা জানি কি, ভূমি গুণ উচ্চতা। আর এখানে তো ভূমি এবং উচ্চতা দুইটাই দেওয়া আছে এবং দুইটার এককই একই রকম, কারণ তোমার ভূমিও সেন্টিমিটারে দেওয়া আছে, উচ্চতাও সেন্টিমিটারে দেওয়া আছে। তো এখানে আসলে বিশেষ কোনো কাজ করতে হবে না, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখে অঙ্কটা করে দেব। এখানে কিন্তু সেন্টিমিটার সেন্টিমিটার গুণ হয় কি হয়ে যাবে, বর্গ সেন্টিমিটার। এত বর্গ সেন্টিমিটার।
আচ্ছা দেখো এখানে 8 নাম্বারটাতে বলা হয়েছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 400 মিলিমিটার। এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো সেন্টিমিটারে নিতে বলেছে। তো এখানে কিন্তু এককগুলো আসলে একই রকম না। ভূমি আছে তোমার 6 সেন্টিমিটার 50 মিলিমিটার, যেহেতু আমাদের সেন্টিমিটারে নিতে বলেছে তাই আমরা এই 6 সেন্টিমিটার ঠিক রাখলাম। প্লাস দিতে পারি কারণ 6 সেন্টিমিটার এবং 50 মিলিমিটার মিলেই কিন্তু 6 সেন্টিমিটার 50 মিলিমিটার হয়েছে। আর এই 50 মিলিমিটারকে আমরা কিসে নেব? সেন্টিমিটারে নেব। এবং সেন্টিমিটারে নিতে গেলে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। তো মিলিমিটার থেকে যখন আমরা সেন্টিমিটার নিতে যাব তখন আমাদের এটাকে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা সেন্টিমিটার হয়ে যাবে। সেন্টিমিটার 11 সেন্টিমিটার। ঠিক মিলিমিটারটাকেও দেখো উচ্চতা দেওয়া আছে কি 400 মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নেব। সেন্টিমিটার হয়ে গেল, কত হবে? 40 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে যাব। আমরা জানি ভাগ 2। ভূমি হচ্ছে কত? এটা চাইলে কেউ প্রথমে হাফ বসিয়ে নিতে পারো, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেটাও হয়। বর্গ সেন্টিমিটার। নয় নম্বর প্রশ্নটা হচ্ছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? সাত কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? আচ্ছা, আচ্ছা, কিলোমিটারকে আমরা কিসে নেব? মিটারে নেব, কারণ আমাদের এখানে মিটার বের করতে বলা হয়েছে যে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো গুণ হয়ে যাবে, তো 7 কিলোমিটারে কত হবে? বেশি হবে। এবং 7 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে আমাদের কিসে নিতে হবে? আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আর সেন্টিমিটারকে যেহেতু আমি মিটারে নিতে যাব, মানে ছোট থেকে বড় দিকে যাব, তখন আমাদের কি করতে হবে? এটাকে 100 দিয়ে ভাগ করে দেব। আমি এইখানে লিখে দিলাম 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার।
মিটার। আচ্ছা 10 নম্বর প্রশ্নটা যেটা আছে সেটা আমি লিখবো না, আমি মুখে বলছি, তোমরা এটার উত্তরটা লিখে নিও। এটা প্রশ্নটা হচ্ছে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে 1 মিটার বলে? এটা হবে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে মিটার বলে। কত ভাগকে বলা হয়েছে, এখানে হবে শুধু 1 কোটি ভাগের 1 ভাগকে মিটার বলে। আজ এই পর্যন্ত শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো এবং মনোযোগ দিয়ে দেখবে, আশেপাশে বন্ধুদের দেখার জন্য অনুপ্রাণিত করবে। তো আজ এই পর্যন্ত, আগামী ক্লাসের আবার তোমাদের সামনে হাজির হব অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।